হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য জিওগ্রাফি ক্লাস নিয়ে এসেছি। আজকে জিওগ্রাফি থেকে জিওগ্রাফির যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা ডিসকাস করব। আর সেই টপিকটা হলো জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডিজ অ্যান্ড অ্যাজ এ সায়েন্স। এই যে টপিকটা রয়েছে, প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নেব, তারপর আমরা ইম্পর্টেন্ট যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার ডিসকাস করে নেব। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই যে ক্লাসটা জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডিজ অ্যান্ড অ্যাজ এ সোশ্যাল সায়েন্স, এইটা তোমাদের যে টেটের সিলেবাসের পুরো জিওগ্রাফি সিলেবাসটা রয়েছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড বলতে পারো। মানে এই চ্যাপ্টারটার মধ্যে একদম বাকি সিলেবাসের মধ্যে আমরা কী কী পড়বো সেটা একদম বেসিকটা আজকে পড়বো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। প্রথমেই আমরা দেখে নেব ভূগোল শব্দের উৎপত্তি ও অর্থ। ভূগোল যে শব্দটা রয়েছে তার উৎপত্তি কোথায় থেকে হয়েছে এবং তার অর্থটা কী? ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি। ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? জিওগ্রাফি। গ্রিক শব্দ জিও এবং গ্রাফিয়া থেকে এসেছে এই ওয়ার্ডটি, জিওগ্রাফি ওয়ার্ডটি। জিও কথার অর্থ হলো পৃথিবী এবং গ্রাফিয়া যে শব্দটি রয়েছে তার অর্থ হলো বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা। কি? পৃথিবীর বর্ণনা। ভূগোলের ইংরেজি শব্দ কি? ভূগোলের ইংরেজি শব্দ হলো জিওগ্রাফি। ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি। আর এই যে জিওগ্রাফি ওয়ার্ডটা, এটা গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড জিও আর গ্রাফিয়া থেকে এসেছে। জিও কথার অর্থ কি? জিও কথার অর্থ হলো পৃথিবী আর গ্রাফিয়া কথার অর্থ হলো বর্ণনা। অর্থাৎ জিও আর গ্রাফিয়া একসাথে করলে যেটা জিওগ্রাফি এসেছে তার অর্থ হলো পৃথিবীর বর্ণনা করা। পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর ভিতরে, পৃথিবীর বাইরে, পৃথিবীতে গাছপালা বা যা কিছু আছে সব কিছুকে নিয়ে বর্ণনা করাই হলো জিওগ্রাফি। সব কিছুকে বর্ণনা করা হলো কি? জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো ভূগোল বা জিওগ্রাফি। এই যে জিওগ্রাফি বা ভূগোল, যে শাস্ত্রের মধ্যে ভূপৃষ্ঠের যাবতীয় বৈশিষ্ট্য অর্থাৎ তার ভূপ্রকৃতি, মাটি, উদ্ভিদ, প্রাণী, সম্পদ, উৎপন্ন দ্রব্য, মানব সম্পদ ইত্যাদি এবং তাদের বন্টন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূগোল বলা হয়। মানে যে শাস্ত্রের মধ্যে ভূপৃষ্ঠের যাবতীয় যত বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ যে ভূপ্রকৃতি, মাটি, উদ্ভিদ, প্রাণী, সম্পদ, উৎপন্ন দ্রব্য, মানব সম্পদ ইত্যাদি যা কিছুই রয়েছে এই সব কিছু নিয়ে যে এক্সপ্লেন করা, আলোচনা করা, তার সম্পর্কে তার বন্টন সম্পর্কে আলোচনা করা, তাই হলো ভূগোল অথবা জিওগ্রাফি। অর্থাৎ জিওগ্রাফিতে রসায়ন, জীববিজ্ঞান, গণিত, আবহবিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, নদী ও জ্যোতির্বিজ্ঞান, পরিসংখ্যা, মৃত্তিকা বিজ্ঞান, অর্থনীতি, দুর্যোগ বিপর্যয় বিজ্ঞান, মানচিত্র অঙ্কন পড়ানো হয়। তো জিওগ্রাফিতে রসায়ন, জীববিদ্যা থেকে শুরু করে একদম যে বিজ্ঞান, মানচিত্র অঙ্কন সব কিছু পড়ানো হয় এই জিওগ্রাফির মধ্যে। জিওগ্রাফি থেকে আমরা অনেক কিছু জানতে পারি, যে ওয়েদার ব্যাপারে, ক্লাইমেটের ব্যাপারে জানতে পারি, সমুদ্র বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, তারপর পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, অর্থনীতি, দুর্যোগ বিপর্যয় বিজ্ঞান, মানচিত্র, এই সব কিছুই আমরা জিওগ্রাফি থেকে আমরা জেনে থাকি। বেসিক্যালি এক কথায় খুব ইজিভাবে বলতে গেলে এই যে জিওগ্রাফি বা ভূগোল, যে এটা কি? এটা হলো পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে যে বর্ণনা করা, আলোচনা করাই হলো জিওগ্রাফি। ওকে, নেক্সট রয়েছে জিওগ্রাফি কথাটি প্রথম কে ব্যবহার করেন? জিওগ্রাফি যে কথাটি এটি প্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস। কে করেন? গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস। আধুনিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে। আধুনিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে এবং তার সাথে তোমরা লিখবে হামবোল্ড। আধুনিক ভূগোলের জনক দুজনকে বলা হয়, একটা হলো কার্ল রিটার, একটা হলো আরেকজন হলো হামবোল্ড। ওকে, তো অপশনে যদি কার্ল রিটার থাকে কার্ল রিটার দেবে, হামবোল্ড থাকলে হামবোল্ড দেবে, দুইজনের নাম থাকলে দুইজনের নামটাই দেবে, কার্ল রিটার এন্ড হামবোল্ড। আধুনিক ভূগোলের জনক অর্থাৎ মানে মডার্ন, ফাদার অফ মডার্ন জিওগ্রাফি কার্ল রিটার অ্যান্ড হামবোল্ড। নেক্সট রয়েছে, এখন আমরা দেখব কিছু যে ভূগোলবিদ রয়েছে যারা যে জিওগ্রাফি নিয়ে বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করেছেন, তারা জিওগ্রাফি বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন। তো সেই ডেফিনেশনগুলি দেখে নেব। তো প্রথমেই দেখব কার্ল রিটার। কার্ল রিটার হলো একজন ভূগোলবিদ। কার্ল রিটারের মধ্যে জিওগ্রাফিটা কি? কার্ল রিটারের মতে জিওগ্রাফি হলো জিওগ্রাফি অ্যাজ দ্য সায়েন্স অফ দ্য আর্থ। জিওগ্রাফি অ্যাজ দ্য সায়েন্স অফ দ্য আর্থ। জিওগ্রাফিটা কি? জিওগ্রাফিটা হলো যে পৃথিবীর যে সায়েন্সটা ওইটাই জিওগ্রাফি। পৃথিবীর যে সায়েন্সটা ওইটাই হলো জিওগ্রাফি। কে বলেছেন? ভূগোলবিদ কার্ল রিটার।
নেক্সট জার্মান পণ্ডিত হামবোল্ড। জার্মান পণ্ডিত হামবোল্ড কি বলেছেন? জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স রিলেটেড টু নেচার, ইন ইট আর স্টাডিড অ্যান্ড ডেসক্রাইব অল থিংস ফাউন্ড অন আর্থ। জিওগ্রাফি হলো যে কিসের সাথে রিলেটেড, যে নেচারের সাথে রিলেটেড, আর এগুলি নিয়ে যে স্টাডি করা হয়, ডেসক্রাইব করা হয়, যত জিনিস পৃথিবীতে পাওয়া যায় সব কিছু নিয়ে স্টাডি করা হয়, ডেসক্রাইব করা হয়, এইটাই হলো জিওগ্রাফি। এটা কার মতে? জার্মান পণ্ডিত হামবোল্ডের মতে। আর যদি বলা হয় যে কার্ল রিটার আর হামবোল্ড, জার্মান পণ্ডিত হামবোল্ড, তারা হলেন কি? তারা হলেন আধুনিক ভূগোলের জনক। ওকে, তো কার্ল রিটার মধ্যে জিওগ্রাফিটা কি আর জার্মান পণ্ডিত হামবোল্ডের মতে জিওগ্রাফিটা কি সেটা আমরা দেখে নিলাম। নেক্সট দেখে নেব আরও কিছু সংজ্ঞা। উইলিয়ামের মতে, এখন ভূগোলবিদ উইলিয়াম কি বলেছেন? জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি। যে জিওগ্রাফির ল্যাঙ্গুয়েজটা কি, মানে জিওমেট্রি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাই হলো জিওগ্রাফি। আর ব্যারোজের মতে, জিওমেট্রি ইজ দ্য সায়েন্স অফ যে হিউম্যান ইকোলজি। ওকে, নেক্সট মানুষের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব এবং পরিবেশের উপর মানুষের প্রভাব জানা ও বোঝা। মানে এখানে আমাদের রয়েছে কি, এখানে বলতে পারো এইমস অফ লার্নিং জিওগ্রাফি, মানে আমরা জিওগ্রাফি কেন শিখব, জিওগ্রাফি কেন শেখা প্রয়োজন, নিড কি, তার কি প্রয়োজন সেগুলি। তার মধ্যে একটা প্রয়োজন হলো বা একটা ইম্পর্টেন্ট হলো মানুষের উপর প্রাকৃতিক পরিবেশে কি প্রভাব পড়ছে এবং পরিবেশের উপর মানুষের কি প্রভাব পড়ছে সেটা জানার জন্য ও বোঝার জন্য কিন্তু আমরা জিওগ্রাফিটা, আমরা ভূগোলটা আমরা শিখে থাকি। এটা হলো কি, এটা হলো এইম অর্থাৎ লক্ষ্য। জিওগ্রাফি আমরা কেন পড়বো? একটা লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, একটা দরকার থাকবে। সেটা দরকার কি? তার ফার্স্ট পয়েন্টটা হলো মানুষের উপর প্রাকৃতিক পরিবেশে কি প্রভাব পড়ে আর পরিবেশের উপর মানুষের কি প্রভাব পড়ে সেই জিনিসটা, যেই জিনিসগুলি জানার জন্য, বোঝার জন্য জিওগ্রাফিটা শেখানো হয় অ্যাজ এ টিচার এবং আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা শিখে থাকি। ওকে, যেরকম ধর একটা সিম্পল এক্সাম্পল, এখন আমরা যেরকম জায়গাতে থাকি আমাদের লাইফস্টাইল কিন্তু সেটার উপর ডিপেন্ড করবে। ধরো যে জায়গাতে কৃষিকাজ বেশি হয় সেই জায়গাতে দেখবে মানে কৃষিকাজের ফসলের ফলে যেই খাবার দাবার বেশি হয়েছে সেগুলি খাওয়া হয়, মানে যেরকম যেখানে যেরকম ফসল হয় সেখানে খাওয়া দাওয়ার স্টাইলটাও সেরকমই হয়। তাহলে মানুষের উপর প্রকৃতির অনেকটাই প্রভাব পড়ছে, ইভেন পরিবেশের উপরও মানুষের অনেকটাই প্রভাব পড়ছে। তো অর্থাৎ মানুষের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব এবং পরিবেশের উপর মানুষের যে প্রভাবটা, সেই জিনিসগুলো জানার জন্য, বোঝার জন্য আমরা জিওগ্রাফিটা শিখে থাকি। সেই জন্য জিওগ্রাফিটা জানা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক। মানুষ ও প্রকৃতির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা জানার জন্য, সেই জিনিসটা জানার জন্য কিন্তু জিওগ্রাফিটা দরকার। জনসংখ্যা, সম্পদ ইত্যাদি বন্টন ও তার বিশ্লেষণ, যে জনসংখ্যার যে সম্পদ রয়েছে সেই জিনিসটা জানা, সেই জিনিস নিয়ে তার বিশ্লেষণ করা। তারপর রয়েছে অবস্থান নির্ণয়, কোনো জায়গার অবস্থান নির্ণয় করার জন্য জিওগ্রাফিটা দরকার। অর্থনৈতিক কার্যাবলী, যে অর্থনৈতিক কার্যাবলী, যে ইকোনমিক ফাংশনস রয়েছে সেগুলির জন্য জিওগ্রাফিটা দরকার। বিভিন্ন অঞ্চলের বর্ণনা, বিভিন্ন অঞ্চলে বর্ণনা করার জন্য কোন জায়গাটা কীরকম, কোন জায়গাতে ক্লাইমেট কীরকম, কীরকম গরম, কীরকম ঠান্ডা, কোন জায়গাটা উঁচু, কোন জায়গাটা নিচু, কোন জায়গাতে জল বেশি, কোন জায়গাতে জল কম, এই সব কিছু মানে বিভিন্ন অঞ্চলে বর্ণনা দেওয়া যায় জিওগ্রাফি জানার মাধ্যমে। তো এই সবগুলি হলো এক একটা উদ্দেশ্য বা লক্ষ্য বলতে পারি কেন জিওগ্রাফি শেখাটা দরকার, কেন জিওগ্রাফিটা দরকার। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু তোমরা বলতে পারো পুরা জিওগ্রাফি সিলেবাসে, টেটের যে পুরো জিওগ্রাফি সিলেবাসটা রয়েছে সেটার একটা বেসিক এই চ্যাপ্টারটা। এনিওয়ে, এখন আমরা দেখে নেব প্রকৃতি, জিওগ্রাফির যে প্রকৃতিটা, তার যে নেচারটা, সেই নেচারটা আমরা দেখে নেব। তো কি রয়েছে এখানে দেখো, ভূগোলের প্রকৃতি স্থির নয়, যে ভূগোলের যে প্রকৃতিটা, তার যে নেচারটা সেটা কিন্তু স্থির নয়, বরং অত্যন্ত গতিশীল। যে ভূগোল কখনোই স্থির নয়, এটা কোনো সময় সেম থাকে না, সব সময় এটা চেঞ্জ হতে থাকে। তো এটা কোনো সময় ভূগোল কোনো সময় স্থির নয়, এটা সবসময় চেঞ্জ হতে থাকে, তার জন্য বলা হয় এটা অত্যন্ত গতিশীল। ভৌগোলিক পরিবেশ এবং মানব পরিবেশ উভয় ভূগোলের প্রকৃতি, যে ভৌগোলিক পরিবেশ রয়েছে, মানব পরিবেশ রয়েছে, এই সব কিছুই হলো ভূগোলের নেচার বা প্রকৃতি। যাই হোক, সময়ের সাথে সাথে ভূগোলের অর্থ এবং পরিধি নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। এইভাবে একটি সমন্বিত সমগ্র হিসাবে প্রকৃতি এবং মানুষের মিথস্ক্রিয়া অধ্যয়নের সাথে সম্পর্কিত। মানে কি বলা হয়েছে, সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে কি হচ্ছে, দিন দিন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, ভূগোলের অর্থ, তার যে পরিধিটা সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আর এইভাবে এটা মানে চেঞ্জ হচ্ছে, তাতে এই সমন্বিত সমগ্র হিসাবে প্রকৃতি এবং মানুষের যে মিথস্ক্রিয়া যে অধ্যয়ন সেটার সাথে সম্পর্কিত, মানে মানুষের কি লাইফস্টাইল হবে,
প্রকৃতি কীরকম হচ্ছে সেটা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত, কারণ দিন দিন সময় চেঞ্জ হচ্ছে, যত বেশি চেঞ্জ হতে তো তার মানুষের লাইফ বা ওই যে পরিবেশটা সব কিছুই দিন দিন চেঞ্জ হচ্ছে। মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এবং প্রকৃতিতে মানুষের ছাপ রয়েছে। মানুষ হলো প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এবং প্রকৃতিতে মানুষের ছাপ রয়েছে। প্রকৃতি মানুষের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করেছে। প্রকৃতি কি করেছেন? মানুষের জীবনে বিভিন্ন দিককে প্রভাবিত করেছেন। যে প্রকৃতি মানুষের ধরো খাবার স্টাইল কীরকম হবে, তার ড্রেসিং সেন্স কীরকম হবে বা অন্যান্য বিভিন্ন দিক থেকে কিন্তু প্রভাবিত করেছেন। প্রকৃতির উপর ডিপেন্ড করে মানুষের তার যে লাইফস্টাইলটা কীরকম হবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে প্রকৃতির উপর, নেচারের উপর। ধরো কোনো একটা ঠান্ডা জায়গা, তো এটা তো নেচার, এটা তো আর কিছু করার নেই, খুব ঠান্ডা জায়গা, তো এখানে ঠান্ডা জায়গা হলে ওইখানে খাবার দাবারটাও এরকমই হবে বা ধর ড্রেসিং সেন্সটাও সেরকমই হবে। তো যেখানে যেরকম, তো প্রকৃতির উপর ডিপেন্ড করেই কিন্তু মানুষের লাইফস্টাইলটা হচ্ছে। তার জন্য বলা হয়েছে প্রকৃতি মানুষের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পেশায় এর ছাপ লক্ষ্য করা যায়। মানে খাবার দিক থেকে, ড্রেসের দিক থেকে, বস্ত্রের দিক থেকে, বাসস্থান এবং পেশা কাজকর্মের দিক থেকেও এর ছাপটা লক্ষ্য করা যায়। মানুষ অভিযোজন এবং পরিবর্তনের মাধ্যমে প্রকৃতির সাথে মিলিত হয়েছে। মানুষ অভিযোজন এবং পরিবর্তনের মাধ্যমে প্রকৃতির সাথে মিলিত হয়েছে। তো এটা হলো জিওগ্রাফির যে নেচারটা বা প্রকৃতিটা। তো বেসিক্যালি এটাই বলা হয়েছে। জিওগ্রাফিটা কি? জিওগ্রাফিটা সেম থাকে না, সবসময় এটা চেঞ্জ হতে থাকে। আর সময়ের সাথে সাথে জিওগ্রাফির যে অর্থটা, তার যে পরিধিটা সেটা চেঞ্জ হচ্ছে। প্রকৃতির উপর মানুষের প্রভাব, মানুষের উপর প্রকৃতির প্রভাব এইটা দেখা যায়। বা মানুষের উপর প্রকৃতির উপর ডিপেন্ড করে মানুষের যে লাইফস্টাইলটা, তার খাবার কীরকম হবে, তার ড্রেস, তার যে জায়গাটা বা তার যে কাজ, সেই সব কিছু ডিপেন্ড করে পরিবেশের উপর। তো এটাই এখানে বলা হয়েছে, ভূগোলের যে প্রকৃতি। তারপর আমরা যেটা দেখব সেটা হলো ভূগোলের শাখা। এখন আমরা কি দেখে নেব? ভূগোলের শাখা, ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি। সো ভূগোলের দুইটি শাখা রয়েছে। কি রয়েছে? ভূগোলের দুইটি শাখা রয়েছে। একটা হলো প্রাকৃতিক ভূগোল, যেটাকে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি বা ন্যাচারাল জিওগ্রাফিও বলতে পারি। আর একটা হলো মানব ভূগোল, যেটাকে আমরা হিউম্যান জিওগ্রাফি বলে থাকি। প্রাকৃতিক ভূগোল কোনগুলি? যেগুলি নেচারের সাথে, মানে যেরকম ধরো সোলার সিস্টেম, এটা কোনো মানুষে বানায়নি, বা ধরো ইন্টেরিয়র অফ দ্য আর্থ, পৃথিবীর যে অভ্যন্তরভাগ, বা ধরো কোনো শিলা, বা ধরো এখন নদী নালা, এগুলি নিয়ে আমরা পড়বো। এগুলি কি? এগুলি হলো প্রাকৃতিক ভূগোল, কারণ এগুলি নেচারে তৈরি হয়েছে, এগুলি কোনো মানুষ বানায়নি। অন্যদিকে মানব ভূগোল কোনগুলি? যেগুলি মানুষের উপর ডিপেন্ড করে, যেরকম ধরো একটা এগ্রিকালচার, ফার্মিং, এটা কি? এটা মানুষে করবে, তো এটা কি? এটা একটা মানব ভূগোলের মধ্যে পড়ে। অর্থনীতি যে বিষয়গুলো, এগুলি কি? মানুষের উপর ডিপেন্ড করে, তো এগুলি মানব ভূগোল। তো কোনগুলি প্রাকৃতিক ভূগোল আর কোনগুলি মানব ভূগোল, সেগুলি আশা করি বুঝতে পেরেছো। তো ভূগোলের দুইটাই শাখা রয়েছে মেইনলি, একটা হলো প্রাকৃতিক ভূগোল আর একটা হলো মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কোনগুলি আসবে? যেরকম ধরো তোমাদের যে টেটের সিলেবাসটা, সেটা যদি তোমরা একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা এখন করাচ্ছি, জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স, এটা হলো পুরো সিলেবাসের একটা বেসিক বলতে পারো। মানে এটার মধ্যে আমরা মেইনলি দেখবো যে সিলেবাসটা রয়েছে টেটের সিলেবাস, সেটার মধ্যে মেইনলি আমরা কী কী পড়বো। এখন তারপরে দেখবে সোলার সিস্টেম থেকে যে স্টার্ট হয় তারপরে চ্যাপ্টারটা, প্রথম দিকে চ্যাপ্টারটি দেখবে নেচারের সাথে রিলেটেড, ওইগুলি হলো প্রাকৃতিক ভূগোল। আর লাস্টের দিকে চ্যাপ্টারগুলো দেখবে তোমরা, সেগুলি মানব ভূগোলের আন্ডারে পড়ে। ওকে, তো আমরা এই যে পুরা টেটের সিলেবাসের মধ্যে প্রাকৃতিক ভূগোল আর মানব ভূগোল নিয়েই কিন্তু আমরা পড়বো। ওকে, তো এখন আমরা প্রথমেই দেখে নেব প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল বা ন্যাচারাল জিওগ্রাফি আর ফিজিক্যাল জিওগ্রাফি, এগুলির মধ্যে এখন আমরা কী কী আসবে সেটা দেখে নাও। প্রথমেই ভূরূপবিদ্যা। এটি পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের অধ্যয়নের সাথে সম্পর্কিত। এটি জল, বায়ু এবং হিমবাহের ক্ষয়জনিত পরিবহন এবং জমা প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উৎকর্ষ এবং বিকাশ অন্তর্ভুক্ত করে। ভূরূপবিদ্যাতে আমরা কি পড়ব? ভূরূপবিদ্যাতে যে জল, বায়ু বা হিমবাহে কীভাবে যে ক্ষয়জনিত পরিবহন, কীভাবে জমা হয়, এই সব কিছু নিয়ে আমরা পড়ব ভূরূপবিদ্যাতে। আমরা কি পড়ব? ভূরূপবিদ্যাতে। আমরা বলতে পারি যে জিওমরফিক যে প্রসেসটা রয়েছে সেটা আমরা পড়ব এই ভূরূপবিদ্যাতে। নেক্সট রয়েছে জলবায়ুবিদ্যার মধ্যে কি পড়ব? জলবায়ুবিদ্যা হলো বায়ুমণ্ডলীয় অবস্থা এবং সংশ্লিষ্ট জলবায়ু এবং আবহাওয়ার ঘটনাগুলি অধ্যয়ন। এই বায়ুমণ্ডলীয় গঠন, জলবায়ু, ঋতু ইত্যাদি অধ্যয়ন অন্তর্ভুক্ত। জলবায়ুবিদ্যাতে হলো যেরকম ক্লাইমেট, সিজন, এই সব কিছু পড়ব আমরা জলবায়ুবিদ্যাতে। নেক্সট রয়েছে
সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যা হলো বিভিন্ন ধরনের মহাসাগরীয় বিন্যাসের উপাদান এবং সমুদ্রের তল, গভীরতা, স্রোত, প্রবাল, প্রাচীর এবং মহাদেশীয় প্রবাহ ইত্যাদি সম্পর্কিত প্রতিক্রিয়াগুলির অধ্যয়ন। সমুদ্রবিদ্যাতে আমরা কোনগুলি পড়ব? সমুদ্রবিদ্যাতে যে সমুদ্রের যে গভীরতা কতটুকু, তার তল, তার স্রোত, তাদের প্রবাল, প্রাচীর, এই সব কিছু মানে ওশেনের যে ওশেন কারেন্টস যে চ্যাপ্টারটা রয়েছে এই সব কিছু পড়বো আমরা এই সমুদ্রবিদ্যাতে। আর এটাও পরে প্রাকৃতিক ভূগোলের আন্ডারেই পড়ে। নেক্সট রয়েছে মাটির ভূগোল। মাটির ভূগোল হলো তাদের পরিবেশের মাটির অধ্যয়ন। এটি মৃত্তিকা বিজ্ঞানের দুটি প্রধান শাখা, একটি যে অন্যটি হচ্ছে অ্যাডাফোলজি, দেন প্যাডোলজি, তারপর রয়েছে কি প্যাডোজেনিস, মাটির আকারবিদ্যা এবং মাটির শ্রেণীবিভাগ নিয়ে কাজ করে মাটি কিভাবে উদ্ভিদ, ছত্রাক এবং অন্যান্য জীবন্ত জিনিস, অর্থাৎ যে মাটির ছত্রাক, এগুলি উদ্ভিদ, এগুলি নিয়ে পড়ব আমরা এই মাটির ভূগোলে। নেক্সট রয়েছে জৈব ভূগোল। জৈব ভূগোল এটি মহাকাশে জৈবিক ঘটনাগুলির সাথে সম্পর্কিত, বিশেষত বিভিন্ন ধরনের ফুল এবং প্রাণীর প্রজাতির বিতরণের ক্ষেত্রে জৈব ভূগোলকে উদ্ভিদ বা ফুলের ভূগোল, প্রাণী বা প্রাণীজগতের ভূগোল, মানব বাস্তুশাস্ত্রে বিভক্ত করা যেতে পারে। জৈব ভূগোলে আমরা কোনগুলি পড়ব? ধর বিভিন্ন ধরনের ফুল নিয়ে, প্রাণী নিয়ে, বিভিন্ন প্রজাতির বিবরণের ক্ষেত্রে এইগুলি নিয়ে পড়ব আমরা জৈব ভূগোলে। নেক্সট জ্যোতির্বিদ্যাগত ভূগোল। এটি মহাকাশীয় ঘটনা অধ্যয়ন করে যা পৃথিবী পৃষ্ঠ, বিশেষ করে সূর্য, চাঁদ এবং সৌরজগতের গ্রহগুলি। আর অর্থাৎ বেসিক্যালি আমরা সোলার সিস্টেম নিয়ে পড়ব জ্যোতির্গতবিদ্যা ভূগোলে। ওকে, তো এইগুলি আমরা কি দেখলাম? প্রাকৃতিক যে ভূগোল রয়েছে, প্রাকৃতিক ভূগোল। এখন তোমরা সিলেবাসটা অ্যানালাইসিস করে দেখবে, এই ক্লাসটা শেষ হলে তোমরা সিলেবাস অ্যানালাইসিস করে দেখবে এই যে প্রাকৃতিক ভূগোলগুলি আমি বললাম এইগুলির মধ্যে কি কি রয়েছে, যেরকম সোলার সিস্টেম, তারপর যে আমরা গ্লোব, ল্যাটিটিউড, লঙ্গিটিউড বা ইন্টেরিয়র অফ দ্য আর্থ, রক্স রয়েছে, শিলার পাটটা রয়েছে, তারপর যেরকম জিওমরফিক প্রসেসের চ্যাপ্টারটা রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, হাইড্রোস্ফিয়ার যে ওশেন কারেন্টস রয়েছে, এই সবগুলি কি? সবগুলি হলো কিন্তু প্রাকৃতিক ভূগোলের যে আন্ডারেই পড়ে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা কি কি পড়বো সেটা মানে টেটের সিলেবাসের প্রথম দিকে যে চ্যাপ্টারটি সেগুলি কি? সেগুলি হলো প্রাকৃতিক ভূগোলের যে পার্টগুলো রয়েছে সেগুলি। আর এটাকে আমরা কি বলবো? জিওগ্রাফি অ্যাজ এ সায়েন্স। জিওগ্রাফি অ্যাজ এ সায়েন্স। এখন আমরা দেখব নেক্সট পার্টটা, মানব ভূগোল অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি। আর এটাকে আমরা কি বলবো? জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি, কারণ চ্যাপ্টারের নাম কি ছিল? জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স। তো প্রাকৃতিক ভূগোলটা হলো সায়েন্সের সাথে রিলেটেড আর মানব ভূগোলটা হলো সোশ্যাল স্টাডিজের সাথে রিলেটেড। ওকে, তো এখন আমরা দেখে নেব মানব ভূগোল অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি। আর এটার সাথে তোমরা মিলিয়ে দেখবে টেটের সিলেবাসের যে লাস্টের পার্টগুলি রয়েছে লাইক এগ্রিকালচার, ফরেস্ট, এই সবগুলি কি? এইগুলি হলো মানব ভূগোলের সাথে রিলেটেড। এখন আসি যে মানব ভূগোল হিউম্যান জিওগ্রাফি যে সাব ব্রাঞ্চেসগুলো রয়েছে সেগুলি। নৃতাত্ত্বিক ভূগোল। নৃতত্ত্ব শব্দটি প্রথম জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক রাটজেল দ্বারা তৈরি করা হয়েছিল। এটি মূলত তাদের স্থানিক প্রেক্ষাপটের জাতিগত ঘটনা নিয়ে কাজ করে। এটি কি? বেসিক্যালি নৃতাত্ত্বিক ভূগোলের মধ্যে আমরা স্থানিক যে প্রেক্ষাপটের যে জাতিগত যে ঘটনা রয়েছে সেগুলি নিয়ে আমরা পড়ে থাকি এটার মধ্যে। নেক্সট সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোল বস্তুগত এবং অবস্তুগত উভয় ধরনের মানব সংস্কৃতির উৎপত্তি, উপাদান এবং প্রভাবের উপর দৃষ্টি নিবদ্ধ। সাংস্কৃতিক ভূগোল হলো যে সাংস্কৃতিক যে বিষয়বস্তু রয়েছে, মানুষ কীভাবে বিহেভ করবে, তার যে কালচার কীরকম, এই সব কিছু নিয়ে আমরা পড়বই সাংস্কৃতিক ভূগোলের মধ্যে। নেক্সট রয়েছে সামাজিক ভূগোল। এখন আমরা কি দেখব? সামাজিক ভূগোল। মহাকাশে সামাজিক ঘটনা নিয়ে সামাজিক ভূগোল। দারিদ্র্য, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, সামাজিক ভূগোলের অধ্যয়নে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এগুলো হলো সামাজিক ভূগোল, মানে সোসাইটির মধ্যে কি রয়েছে, দারিদ্র্য, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, এই সব কিছু নিয়ে আমরা পড়ব সামাজিক ভূগোলে। নেক্সট রয়েছে জনসংখ্যার ভূগোল। জনসংখ্যার ভূগোল হলো বিভিন্ন মাত্রার জনসংখ্যা, যেমন এর জনসংখ্যা বন্টন, ঘনত্ব, রচনা, উর্বরতা, মৃত্যুর হার, মাইগ্রেশন ইত্যাদি। মানে এই সব কিছু নিয়ে জনসংখ্যা নিয়ে আমরা পড়ব কি? জনসংখ্যার বন্টন, তার ঘনত্ব, তার রচনা এক্সেট্রা, এগুলি নিয়ে পড়ব আমরা জনসংখ্যা ভূগোলে। নেক্সট রয়েছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের মধ্যে পড়ব কি? অর্থনৈতিক ভূগোল হলো স্থানীয়, আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রমের অবস্থান এবং বিতরণ জাতীয় এবং বিশ্ব স্কেল। অর্থনৈতিক ভূগোল অধীন অধ্যয়ন করা যেতে পারে নিম্নলিখিত শিরোনাম: সম্পদ ভূগোল, কৃষি। এগুলি হলো অর্থনৈতিক ভূগোল। এগুলি আমরা অর্থনৈতিক ভূগোলের মধ্যে পড়ব। নেক্সট রয়েছে
রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোলে কি রয়েছে? রাজনৈতিক ভূগোল হলো তাদের স্থানিক প্রেক্ষাপটে রাজনৈতিক ঘটনাগুলি অধ্যয়ন, মূল ফোকাস সৃষ্টির জন্য অবশেষ এবং রাজনৈতিক ও প্রশাসনিক অঞ্চলের রূপান্তর। মানে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলি আমরা পড়ব রাজনৈতিক ভূগোলে। আর ঐতিহাসিক ভূগোলে আমরা কি পড়ব? ভৌগোলিক ঘটনা স্থানিক এবং অস্থায়ী প্রবণতার উপর ঐতিহাসিক ভূগোল জোর দেওয়া হয়, ওইটা আমরা পড়বো ঐতিহাসিক। মানে ঐতিহাসিক বিষয়গুলি নিয়ে, ঐতিহাসিক যে ঘটনাগুলি রয়েছে সেগুলির উপর ভিত্তি করে যেই জিনিসগুলো পড়বো ওইগুলি হলো ঐতিহাসিক ভূগোল। ওকে, সো আমরা আজকে ক্লাসের মধ্যে কি দেখলাম দেখো। চ্যাপ্টারটা হলো জিওগ্রাফি অ্যাজ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স। তো প্রথমে আমরা দেখলাম জিওগ্রাফি যে শব্দটি রয়েছে সেটি কোথায় থেকে এসেছে সেটা আমরা দেখে নিলাম। জিওগ্রাফি শব্দটি এসেছে গ্রিক শব্দ জিও এবং গ্রাফিয়া থেকে। জিও কথার অর্থ হলো পৃথিবী, গ্রাফিয়া কথার অর্থ হলো বর্ণনা। এক কথায় বলতে গেলে জিওগ্রাফি শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা। তারপর আমরা জিওগ্রাফি যে সংজ্ঞা রয়েছে সেটাও দেখে নিলাম। তারপর কিছু ভূগোলবিদ রয়েছে, তাদের অ্যাকর্ডিং জিওগ্রাফিটা কি সেটাও আমরা দেখে নিয়েছি। তারপর আমরা দেখলাম জিওগ্রাফিটা কেন শিখবো, তার কি লক্ষ্যটা কি, তার উদ্দেশ্য কি, সেগুলি আমরা এক এক করে এখানে দেখে নিলাম। নেক্সট দেখলাম যে ভূগোলের যে প্রকৃতি বা নেচারটা, জিওগ্রাফির নেচারটা কি সেটা আমরা দেখে নিলাম। নেক্সট দেখলাম ভূগোলের শাখা। ভূগোলের দুইটি শাখা রয়েছে, প্রাকৃতিক ভূগোল আর মানব ভূগোল। এখন প্রাকৃতিক ভূগোলের আন্ডারে কি কি রয়েছে সেটাও আমরা দেখে নিয়েছি। তারপর মানব ভূগোলের আন্ডারে কি কি রয়েছে সেটাও আমরা দেখে নিয়েছি। আর প্রাকৃতিক ভূগোলে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলবো জিওগ্রাফি অ্যাজ এ সায়েন্স, আর মানব ভূগোলে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলবো জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি। ওকে, তো এটা গেল যে কনসেপ্টটা। এই চ্যাপ্টার উপর ডিপেন্ড করে বাকি ট্যাটের যে পুরো সিলেবাসটা সেটা, মানে এটা একটা বেসিক চ্যাপ্টার তোমরা বলতে পারো। সো ফ্রেন্ডস, এখন আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওকে, সো ফার্স্ট কোশ্চেনই রয়েছে, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অ্যারটোস্থেনিস। IOHE 1981 এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান ইকোলজি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান ইকোলজি। তারপর হচ্ছে প্রফেসর হোল্ট এর মতে ভূগোল শিক্ষার উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। তারপর রয়েছে ভূগোল শব্দটি ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি কোন দুইটি শব্দ সমন্বয়ে গড়ে ওঠে? জিও এবং গ্রাফিয়া থেকে। জিও এবং গ্রাফিয়া থেকে। জিও এবং গ্রাফি শব্দের দুইটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। কার মতে মানুষ ও পরিবেশের সম্পর্ক ভূগোলে বর্ণিত হয়? রাসেলের মতে। খুব ইম্পর্ট্যান্ট, রাসেলের মতে মানুষ ও পরিবেশের সম্পর্কই ভূগোলে বর্ণিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউগুলি। প্রায় তোমাদের সাথে 70 থেকে 80টা কোশ্চেন আনসার এখন আমি ডিসকাস করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। 7 নম্বরে রয়েছে জিওগ্রাফি ইজ দ্য ডিসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস হেবিটেন্টস। কথাটি কি বলেছেন? LD স্ট্যাম্প। ভূগোল শিক্ষার ক্ষেত্রে কত খ্রিস্টাব্দ থেকে আধুনিকতা শুরু হয়েছে? 1920 খ্রিস্টাব্দ। 1920 খ্রিস্টাব্দ থেকে আধুনিকতা শুরু হয়েছে। বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুপ্রবাহ, নদী, সমুদ্রস্রোত, হিমবাহ ইত্যাদি প্রভাবে আলোচনা যেখানে করা হয় তার নাম ভূমিরূপ বিজ্ঞান। মানে বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুপ্রবাহ, নদী, সমুদ্রস্রোত, হিমবাহ এগুলি কোথায় আলোচনা করা হয়? কোন পার্টটাতে? এগুলি আলোচনা করা হয় ভূমিরূপ বিজ্ঞানে। কারণ ভূমিরূপ বিজ্ঞানের মধ্যেই যে জলবায়ু বিজ্ঞান বা যে সমুদ্রবিদ্যা এগুলি পড়ে, তো ভূমিরূপ বিজ্ঞানের মধ্যে এগুলি আমরা আলোচনা করে থাকি। নেক্সট রয়েছে 10 নম্বরে মৃত্তিকা উৎপত্তি, প্রকারভেদ, স্তর, শ্রেণীবিন্যাস ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তার নাম মৃত্তিকা বিজ্ঞান। যে মৃত্তিকার উৎপত্তি, তার প্রকারভেদ, স্তর, শ্রেণীবিন্যাস এগুলি মৃত্তিকা বিজ্ঞানে আমরা পড়ে থাকি। সাগর মহাসাগরে অবস্থান, আয়তন, গভীরতা, স্রোতের প্রকারভেদ, জলের লবণাক্ততা ও উষ্ণতা, জোয়ার ভাটা, সমুদ্রতলের ভূপ্রকৃতি, সঞ্চিত সম্পদ ইত্যাদি আলোচনা করা হয় যে শাখায় তার নাম কি? সমুদ্র বিজ্ঞান। তার নাম হলো সমুদ্র বিজ্ঞান। 12 নম্বরে রয়েছে নদ নদী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় যেখানে তার নাম কি? নদ নদী বিজ্ঞান। আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান উপাদানগুলি উষ্ণতা, চাপ, প্রবাহ, আর্দ্রতা, মেঘ, তুষারপাত ইত্যাদি যে শাখায় আলোচনা করা হয় তার নাম আবহাওয়া বিজ্ঞান। কি হবে? আবহাওয়া বিজ্ঞান। গ্রাম শহরের উৎপত্তি, বিবর্তন, উন্নয়ন ধারা, উন্নয়ন জনিত সমস্যা যেখানে আলোচিত করা হয় তার নাম হলো আরবান জিওগ্রাফি। 15 নম্বরে রয়েছে মানুষের শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি মানবিক ভূগোলের যে শাখায় আলোচিত হয় তার নাম সামাজিক ভূগোল।
জনবসতি, জনঘনত্ব, জন্ম মৃত্যুর হার, স্ত্রী পুরুষ অনুপাত, কর্মক্ষেত্র, তারপর হচ্ছে জনসংখ্যা, জনস্বাস্থ্য, জনগণের স্থানান্তরে চলে যাওয়া ইত্যাদি যেখানে আলোচিত হয় তার নাম হলো জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল। অনুবন্ধ নীতিটি কার শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? জন ফ্রেডরিক হার্বার্ট। জন ফ্রেডরিক হার্বার্ট। 18 নম্বরে রয়েছে ভূগোলের যে শাখায় পরিসংখ্যানগুলিকে নানা চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে বলে চিত্ররূপ বা কার্টোগ্রাম। চিত্ররূপ বা কার্টোগ্রাম। ভূগোলের ক্ষেত্রে চারটি প্রধান দার্শনিক চিন্তাধারা গড়ে উঠেছে। অভিজ্ঞতার মাধ্যমে ভূগোলের পরিধি, বিষয়বস্তু, উৎপত্তি, প্রবৃত্তি, উদ্দেশ্য ইত্যাদি জানার কথা বলা হয়েছে অভিজ্ঞতাবাদে। কোথায়? অভিজ্ঞতাবাদে। 21 অভিজ্ঞতার মাধ্যমে জানা ও প্রমাণ সাপেক্ষ বিষয়বস্তুর কথা বলা হয়েছে প্রত্যক্ষবাদে। কোথায়? প্রত্যক্ষবাদে। ব্যক্তি মানুষের চিন্তার গুরুত্বের কথা বলা হয়েছে মানবতাবাদে। সামাজিক গঠনের প্রক্রিয়া দৈনিক বিষয়গুলোকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে কোন দার্শনিক চিন্তাধারায়? গঠনবাদ। কি হবে? গঠনবাদ। তারপর রয়েছে 24 প্রত্যক্ষবাদ তিনটি উপভাগের কথা বলা হয়েছে। কয়টি? তিনটি। 25 বিজ্ঞানবাদ, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্রনীতি, মূল্যবোধহীনতা এগুলির কোনটি দার্শনিক চিন্তাধারার উপভোগ? প্রত্যক্ষবাদ। ভৌগোলিক রচনায় প্রত্যক্ষবাদী দর্শনের প্রভাব লক্ষ্য করা যায় 1960 থেকে 1970 খ্রিস্টাব্দে। ভৌগোলিক রচনায় প্রত্যক্ষবাদী দর্শনের প্রভাব লক্ষ্য করা যায় 1960 থেকে 70 খ্রিস্টাব্দে। 27 নম্বরে রয়েছে যে কোনো অঞ্চলকে আয়তনের উপর ভিত্তি করে স্তরে ভাগ করা যায় তিনটি স্তরে। যে কোনো অঞ্চলকে আয়তনের উপর ভিত্তি করে তিনটি স্তরে ভাগ করা যায়। অঞ্চলের বা আয়তনের তারতম্য অনুযায়ী তিনটি স্তর হলো বৃহৎ বা ম্যাক্রো, মাঝারি বা মেসো, ক্ষুদ্র বা মাইক্রো। ভূগোল শব্দটি উৎস হলো গ্রিক ভাষা। 30 জিও ও গ্রাফিয়া কথার অর্থ হলো পৃথিবী ও বর্ণনা। ভূগোল শব্দটি উৎপত্তি হয়েছে প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দে। প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দে। ভূগোল হলো মানুষের বাস্তুতন্ত্র। ভূগোল কি? ভূগোল হলো মানুষের বাস্তুতন্ত্র। 34 রয়েছে বিষয়বস্তু ভিত্তিতে মানব ভূগোলকে কয় ভাগে ভাগ করা যায়? সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। রিমোট সেন্সিং বা দূরানুভব হলো কৃত্রিম উপগ্রহের ব্যবহার। কি? কৃত্রিম উপগ্রহের ব্যবহার। ভূগোলের মাত্রাটি হলো বিস্তীর্ণ। ভূগোলের যে মাত্রা সেটা বিস্তীর্ণ, সেটা অনেকটাই বড়। 37 ভূগোলের বিষয়ের মধ্যে উপবিষয় হলো জলবায়ুবিদ্যা, জীববিদ্যা, সামাজিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের উপ একক হলো সম্পদের ভূগোল, কৃষি ভূগোল, পরিবহন ভূগোল। শিক্ষণ হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। শিক্ষণটা কি? শিক্ষণটা হলো একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। 40 মানুষের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। মানুষের যে মেইন চাহিদাটা সেটা হলো প্রথমে অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপর অন্য কোনো কিছু। তারপর ভূগোলের বিষয়বস্তু হলো মূর্ত। উদ্দেশ্যের বৈশিষ্ট্য পরিচালনা, পরিকল্পিত পরিবর্তন, কর্মের ভিত্তি। পরিচালনা, পরিকল্পিত পরিবর্তন, কর্মের ভিত্তি। 44 বি.এস. ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যগুলির ক্ষেত্রগুলি হলো প্রজ্ঞামূলক ক্ষেত্র, অনুভূমিকমূলক ক্ষেত্র, মনসঞ্চালকমূলক ক্ষেত্র। প্রজ্ঞামূলক ক্ষেত্রকে বি.এস. ব্লুম কয় ভাগে ভাগ করেছেন? 6 ভাগে। প্রজ্ঞামূলক ক্ষেত্রকে বি.এস. ব্লুম 6টি ভাগে ভাগ করেছেন। নেক্সট রয়েছে 46 নম্বরে জ্ঞান অর্জন করেছে এমন শিক্ষার্থীর কাছে প্রত্যাশিত বিষয় স্মরণ করতে পারা, চিহ্নিত করতে পারা, তথ্যের পাঠ্যদান। বোধের জন্য আবশ্যিক জ্ঞান, প্রয়োগের পূর্বশর্ত হলো জ্ঞান। তারপর রয়েছে 49 দক্ষতা বিষয় শিক্ষার্থী প্রত্যাশিত মডেল, প্রকরণ, যন্ত্রের যথাযথ উপস্থাপন। আকর্ষণ হলো অনুভূতিমূলক ক্ষেত্রের অংশ। অনুভূতিমূলক ক্ষেত্রের অংশ। 51 শিক্ষার্থীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে যখন তারা মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের তাৎপর্য বুঝতে পারবে এবং বিশ্ববাসীর প্রতি প্রতিটি ও সহানুভূতি প্রদর্শন করবে ও আধুনিক সভ্যতার বিকাশে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের অবদানের কথা জানাবে। নির্দেশনামূলক উদ্দেশ্য ইঙ্গিত দেয় জ্ঞান, ক্ষমতা, দক্ষতা। নির্দেশনামূলক উদ্দেশ্য ইঙ্গিত দেয় জ্ঞান, ক্ষমতা, দক্ষতা। 53
অনুবন্ধ প্রণালীতে পাঠদান হলো গতানুগতিক। অনুবন্ধ প্রণালীতে পাঠদান হলো গতানুগতিক। শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে দরকার। সমন্বয় সাধনের মধ্য দিয়ে শিক্ষা। সমন্বয় সাধনের মধ্য দিয়ে শিক্ষা। সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা প্রধানত দেখা যায় শিক্ষকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। তারপর রয়েছে 56, ভূগোলের পাঠের কেন্দ্র হলো সময়। ভূগোল পাঠের কেন্দ্র হলো সময়। ভৌগোলিক ঘটনা সম্পর্কে আগ্রহ সৃষ্টিতে দরকার হয় ঐতিহাসিক জ্ঞান। ইতিহাসের ব্যাখ্যায় বেশি প্রয়োজন হয় রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান। 59, রাষ্ট্রের গতি ও সরকারি নীতি ব্যাখ্যা করতে প্রয়োজন হয় সমাজবিজ্ঞানের জ্ঞান। যে রাষ্ট্রের গতি ও সরকারের নীতি ব্যাখ্যা করতে প্রয়োজন হয় সমাজবিজ্ঞানের জ্ঞান। রাষ্ট্রীয় ঐতিহ্য ও রাষ্ট্রীয় নীতি রচিত হয় যে পারস্পরিক কারণ দ্বারা। আমেরিকা একটি সম্পদশালী দেশ হওয়ার কারণ হলো ভৌগোলিক। আমেরিকা একটি সম্পদশালী দেশ হওয়ার কারণ হলো ভৌগোলিক। 62 রয়েছে সমাজবিদ্যা আলোচনা কেন্দ্রে আছে প্রকৃতি। সমাজবিদ্যা আলোচনা কেন্দ্রে কি আছে? প্রকৃতি। সামাজিক রীতিনীতির মূল উৎস হলো ভূ প্রকৃতি। সংস্কৃতির উদ্ভব হয়েছে মানুষের অলীক কল্পনা দ্বারা। সংস্কৃতির উদ্ভব হয়েছে মানুষের অলীক কল্পনা দ্বারা। 65 রয়েছে মানুষের জীবনযাত্রার প্রাথমিক শর্ত হলো সংস্কৃতি। পৃথিবীর মধ্যে সম্পদের তারতম্যের অন্যতম কারণ হলো সামাজিক। পৃথিবীর মধ্যে সম্পদের তারতম্যের অন্যতম কারণ কি? অন্যতম কারণ হলো সামাজিক। সামাজিক। আফ্রিকা অর্থনীতিতে দুর্বল হয়ে পড়ার কারণ ঐতিহাসিক। আফ্রিকা অর্থনীতিতে দুর্বল হয়েছে তার কারণ হলো তার ঐতিহাসিক কারণ। তারপর 68, বৈশ্বিক অর্থনীতি প্রধান কারণ হলো সংস্কৃতিগত। ভূপৃষ্ঠের উপরিভাগ চাঁদের মতো ঘিরে রয়েছে বায়ুমণ্ডল। ভূপৃষ্ঠের যে উপরে ভাগটা রয়েছে সেটা চাঁদের মতো ঘিরে রয়েছে কি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল পৃথিবীর উপরিভাগে চাঁদের মতো ঘিরে রয়েছে। জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি। কথাটি কি বলেছেন? উইলিয়াম বলেছেন জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি। 71 নম্বরে রয়েছে ভূগোলের প্রধান ধারণা হিসেবে দেশ স্পেস হয়ে ওঠে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর। ভূগোলে কার্টোগ্রাম অঙ্কনে সাহায্য লাগে রাশিবিজ্ঞানকে। ভূগোলে যখন কার্টোগ্রাম অঙ্কন করা হয় তখন সাহায্য লাগে রাশিবিজ্ঞানকে। 73, ভূগোল কথাটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি হলো পরিবর্তনশীল। ভূগোল শাস্ত্রের প্রতিটি শাখার মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো অতীব ঘনিষ্ঠ। পারস্পরিক সম্পর্ক অতীব ঘনিষ্ঠ। 76, মহাবিশ্বের মধ্যে পৃথিবী এক ঝলক ধারণা দেয় কথাটি বলেছেন টলেমি। জিওগ্রাফি কথাটি অর্থ হলো পৃথিবীর বর্ণনা। ভূগোলকে যে বিষয় হিসেবে গণ্য করা আধুনিক যুক্তিসঙ্গত সেটি হলো সংশ্লেষিক। কি হবে? সংশ্লেষিক। 79 রয়েছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ সম্পর্কিত ধারণা দেন এই যে কম্পানিকাস। পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন এরাটোস্থেনিস। পৃথিবীর পরিধি কে নির্ণয় করেছিলেন? এরাটোস্থেনিস। ওকে ফ্রেন্ডস, সো এই ছিল আজকের ক্লাসের প্রথমে কনসেপ্ট। তারপর আমরা ইম্পর্টেন্ট 80 কোশ্চেন আনসার দেখে নিয়েছি। আশা করি তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। সো ফ্রেন্ডস, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1, টেট 2 HT যেটি সম্পূর্ণ সিলেবাসের নোটসটাই রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। আর আমাদের এখানে যারা নোটসটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। আর যদি চাও আলাদাভাবে মক টেস্ট দেবে সেটাও তোমরা পেয়ে যাবে, সেটাও আলাদাভাবে মক টেস্টের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। টেটের রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন, স্টাডি মেটেরিয়ালস হোক, অনলাইন মক টেস্ট হোক কিংবা অফলাইন মক টেস্ট হোক, ক্লাসেসের প্রয়োজন হোক, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি ক্লাসটাও ভালো লেগেছে। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। পরবর্তী জিওগ্রাফি ক্লাসগুলি খুব শীঘ্রই নিয়ে আসবো, তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।